হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি, লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া। পর্ব 15। পরদিন সদ্য সকাল সবেমাত্র সিলেট পৌঁছিয়েছে কলিসহ সকল শিক্ষার্থীরা। মৃদু শীতল পরিবেশ। বড়রা খুব একটা ক্লান্ত না করলেও ছাত্রছাত্রীরা বেশ ক্লান্ত এতদূর জার্নি করে। তাদের চোখে মুখে তন্দ্রা যেন ছেয়ে আছে। কলি ও তার দুই সহকর্মী রনিত ও বিদিশা ছাত্রছাত্রীদের রুম বুঝিয়ে দিয়ে আসে, তারপর ভাইস প্রিন্সিপাল ম্যাম থেকে নিজেদের রুম বুঝে চলে যায়। বলা বাহুল্য, অষ্টম শ্রেণীর দুদিনের পিকনিক এটা, এবং এক সপ্তাহ হয়েছে কলি প্রাইমারি সেকশন থেকে পদোন্নতি লাভ করেছে। ক্লান্তিতে কাপড় না চেঞ্জ করেই বিছানায় গা এলিয়ে দেয়। তবুও ঘামে ভেজা কাপড় পরে থাকা বা শরীর নিয়ে বিছানায় শোয়া বেশ গা গুলানো বিষয় মনে হওয়ায় উঠে ওয়াশরুমে যেয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ শাওয়ার নেয়। এখন আর চোখে মুখে ক্লান্তি নেই, বরং একরাশ সতেজতা ভর করেছে। এবার ঘুরে ঘুরে নিজের ঘরটি দেখতে শুরু করে সে। বেশ ছিমছাম ও গোছানো পরিবেশ। একটি ডাবল বেড, ড্রেসিং টেবিল, দুটি সোফা, টেবিল, আলমারি, কর্নারে ছোট্ট একটি রেফ্রিজারেটরও রাখা আছে। রুমের ডান দিকে চোখ যেতেই দেখল স্বচ্ছ কাঁচের দরজার পিছনে মোটামুটি বড় একটি বারান্দা। খুশি মনে চুল তাওয়ালে মুছতে মুছতে সেদিকে চলল। প্রেয়সী, তোর অজান্তেই স্পর্শহীনতায় অনেকটা কাছে এসেছি। তোর অনুপস্থিতিতেও প্রতি মুহূর্ত শুধু তোকে ভালোবেসেছি। হঠাৎ কোনো দিন সূর্য হয়ে মেঘলা দিনে এসে চমকে দিস আমায়। সেদিন না হয় তোর মাঝেই মিশে যাব জন্ম জন্মান্তরের জন্য আবার। বারান্দায় ঢুকতে আচমকা অনেকটা পরিচিত পুরুষালী গলায় কথাগুলো শুনে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায় সে। পাশে তাকাতেই দেখে অপর পাশের রুমের লাগোয়া বারান্দায় একজন যুবক বসে আছে, তবে অপর দিকে মুখ করে বসায় মুখশ্রী দেখা যাচ্ছে না। বুঝতে আর বাকি রইল না এই লোকটি কথাগুলো বলেছে। হঠাৎ কিছু একটা ভেবে পিছনটায় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। খানিক রোগাটে শরীর, মাথায় আর্মি কাট চুল, পরনে ধূসর বর্ণের পাঞ্জাবি, হাতে নিউজ পেপার। এক সুদীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলে, না, সে নয় লোকটি। উনি তো কখনোই পাঞ্জাবি পরতে পছন্দ করতেন না। পাঞ্জাবি নামই শুনতে পারতেন না কখনো। আর চুল, তাও এত ছোট কখনোই রাখতেন না। নিউজ পেপার তো বাসাতেই রাখতেন না, সব সময় হাতে থাকতো কোনো উপন্যাস। আজকাল এই মনটার কী যে হলো, সব কিছু মাঝে যেন তাকেই খুঁজে বেড়ায়। দহনের কাছ থেকে দিয়া মোমের পাওয়ার খবর পেয়ে খুশিতে বারবার লাফালাফি করতে শুরু করেছে। তা দেখে আলী বারবার ধমক দিয়ে বলছে, এই মেয়ে কি করছো? এখনই তো পড়তে, 2 মাস পর নিশ্চয় বাচ্চার মা হবে, এখন বাচ্চামি করছো? কথাগুলো শুনে যুবতী 2-1 মিনিট শান্ত থেকে পরক্ষণে আগার মতো আচরণ করতে শুরু করে। এরকম 3 বার হওয়ার পর তাকে জোরে ধমক দিয়ে ওঠে আলী। দিয়া দিয়া কেঁপে উঠে দ্রুত বিছানায় যেয়ে হাত পা গুটিয়ে বসে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু জল নামছে, আর সে তা শিশুদের মতো বারবার 2 হাত দিয়ে মুছছে। এই দৃশ্য দেখে আলীর একটু অনুশোচনা হয়, তাই সোফা থেকে উঠে দিয়ার পাশে যেয়ে বসে। কিন্তু স্ত্রী তো রাগ করেছে। যুবতী সরে বসতে নিলেই যুবক 2 হাতে বুকের মাঝে জড়িয়ে নেয় তাকে। ফিসফিস করে বলে, রাগ করেছ বেগম? তাতেও যেন কাজ হয়নি। শক্ত হাতের বন্ধনে আবদ্ধ হয়েও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে চুলে মুখ গুজে যুবক, ফলস্বরূপ উষ্ণ নিঃশ্বাস ছিটকে পড়ে দেয়ার ঘাড়ে। এই জন্য মহা ওষুধ হয় তার। ছোটাছুটি বন্ধ করে একদম শান্ত হয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলে সে। তা দেখে মৃদু হেসে শীতল গলায় আলী বলে ওঠে,
প্রেমের আবেশের চেয়ে বড় ঔষধ পৃথিবীতে নেই। এর সুখানুভূতি সকল বেদনাময় অনুভূতি ভুলিয়ে দেয় নিমিষেই, হোক তা ক্ষণিকের জন্যই। কথাটা শুনে মুহূর্তে নয়ন যুগল খুলে ফেলে সে। তা দেখে যুবক পুনরায় বলে ওঠে, দেখো তোর অশ্রুপূর্ণ অভিমানের বরফও কেমন নিমিষে গলিয়ে দিল। হয়েছে, আর দার্শনিক হওয়া লাগবে না, আর সরেন। ঝাঁঝালো গলায় বলে ধাক্কা দিয়ে আলীকে ছাড়িয়ে পুনরায় আবেগীভাবে বলল, তাকে তো সুখবরটা দিতে হবে যে ওদের আগ্রহে বসে আছে মম ভাবির জন্য। মানে, কে সে? আছে একজন, ভাবির খুব কাছের হয়েও খুব দূরের। নিজের কথা শেষ করেই ফোন নিয়ে কাকে যেন কল দেয়। কল রিসিভ হতে অপর পাশ থেকে কেউ বলে ওঠে, কেমন আছো মা? জামাই বা কেমন আছে? আমি আছি ভালোই। আপনার তো শুনলাম শরীর বেশ খারাপ। খেয়াল রাখেন, আপনার কাঙ্ক্ষিত মানুষটি দ্রুত সামনে আসছে। তাকে ঠিকভাবে আপ্যায়ন করতে হবে। সারা জীবন তার না পাওয়া ভালোবাসা ও সম্মানটা তাকে ফেরত দিতে হবে। আশ্চর্যান্বিত হয়ে ব্যক্তি বলল, তুমি কি সত্যি বলছো মম? আমার মম এসেছে? কোথায় সে? এবার দিয়ে মানুষটিকে মমকে দহন কিভাবে পেয়েছে এবং তাদের মাঝে কি কি ঘটেছে খুলে বলে। সব শুনে সে ভেজা গলায় বলল, তাহলে তুমি তার ঠিকানা দহনের থেকে নেও। আমি শীঘ্রই আসছি। নিজের রান্নার কাজে ব্যস্ত মম। তখনই কলিং বেল বেজে ওঠে। এই সময়ে সাধারণত দুধওয়ালা আসে, তাই মাথায় ওড়না টেনে দুধের পাতিল নিয়ে দরজার সামনে যায়। পাতিল এগিয়ে দিয়ে দরজা খুলে অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছে সে। বাহ, জামাইরে এত ভালোবাসা যে আসতে না আসতেই মানে দরজা থেকে খাবার দিয়ে আপ্যায়ন করছো। তা খাবার রাখতে কিন্তু ভুলে গেছো, পাতিল খালি। আচমকা দহনের গলা শুনে চমকে ওঠে, দরজার দিকে তাকায়। নিজেই বোকা বনে যায়, সেই সাথে আশ্চর্য। হুঁশ ফিরে আবার যুবকের কথায়, ওরে কৃষ্ণবর্ণা, আমি জানি তুই উন্মাদ হোস প্রেমিককে দেখে, তাই বলে এভাবেও দেখিস নে যে সেও তোর মাঝে ব্যস্ত হতে বাধ্য। শুনে মোমো লজ্জায় মাথা নুয়ে ফেলে। গাল কান উষ্ণ হয়ে উঠেছে তার। হয়তো গরম শুভ্র হলে লাল আভা ছড়িয়ে পড়ত মুখশ্রীতে। কালো বলে অদৃশ্যতা, কিন্তু প্রেমিক পুরুষের কাছে এই কালো রঙা গরনেই লজ্জাভাবটা বেশি প্রিয় লাগছে। তার কাছে মনে হচ্ছে চোখে মুখে এক অস্বাভাবিক ও অসাধারণ লাবণ্য ফুটে উঠেছে কৃষ্ণ মুখশ্রীতে, আর সে যেন ডুবে যাচ্ছে তাতে। আবেশে দহন বলে ওঠে, আজ কি প্রেমে ডুবিয়ে মারার চিন্তার ভাবনা করছো প্রজাপতি? প্রথমে চোখাচোখি, তারপর এমন লাজুকলতা হয়ে দাঁড়িয়ে আছো যে। যদি সত্যি সেই পরিকল্পনা থেকে থাকে তাহলে বলবো তুমি বিজয়ী লাবণ্যময়ী। আমি আসলেই ডুবে গিয়েছি তোমার মাঝে। এখন কি শোয়ার অপেক্ষা? আর সহ্য করতে পারে না মম স্বামীর এমন লজ্জা দেওয়া। নিচের ঠোঁট কামড়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। দহন মৃদু হেসে দরজা লাগিয়ে দেয়। ডাইনিং টেবিল থেকে একটা লাল টুকটুকে আপেল নিয়ে তা কামড়ে মনে মনে বলতে লাগলো, তোকে কি করে জয় করব তা ভাবতে ব্যস্ত ছিলাম, অথচ তুই অজান্তে উপায় বলে দিলি। প্রেমের আবেশ উপেক্ষা করা অসম্ভব, কারণ প্রেমাবেশে সাড়া দিতে বাধ্য প্রেমিক প্রেয়সীর হৃদয়। তাহলে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? আবার না হয় হলাম তোর অসভ্য দহন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর